শেখ হাসিনা এবং কামালকে নিরপরাধ দাবি করে মামলা থেকে অব্যাহতির আবেদন করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী দাবি করেন শেখ হাসিনার বিরুদ্ধে আনা অভিযোগ সঠিক নয়। বিনা যুক্তিতে বিনা তদন্তে পাইকারি হারে কাউকে গ্রেফতার করব না, নাম থাকলেই গ্রেফতার করে ফেলতে হবে, এটা কিন্তু আইনেও নাই। আজকের আলোচনার টপিক ছাত্র সমন্বয়ক অর্থাৎ এই 24-এর বিপ্লবীদের জন্য কি ফাঁসির দড়ি রেডি? কেন বলছি, চলুন এভিডেন্স সহকারে দেখা যাক। দেখুন, প্রথমেই বলা হচ্ছিল সমস্ত দেশ বাংলাদেশে শেখ হাসিনাকে ফেরানোর জন্য উঠে পড়ে লেগেছে এবং তাও হবে বৈধ প্রক্রিয়ার মাধ্যমে অর্থাৎ নির্বাচনের মাধ্যমে। কারণ জাতিসংঘকে হাত করে ডক্টর মোহাম্মদ ইউনূস লাফালাফি করছিলেন, সেই জাতিসংঘই এবার ইউনূসের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের এই প্রস্তাবটি পাশ করেছে। তাই এবার উপায় না পেয়ে মোহাম্মদ ইউনূস দ্রুত নির্বাচনের মাধ্যমে দেশ ছেড়ে পালাতে চাইছিলেন। ক্ষমতা হস্তান্তর করে তারা সেফ এক্সিটের পথ ধরতে পারে, কারণ ভারত ছাড়া তাদের সেফ এক্সিটের কোনো পথ নেই। দর্শক, শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে জুলাই আগস্ট যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থানে যে সহিংসতা হয়েছে এবং জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী 15 আগস্ট পর্যন্ত যত সহিংস ঘটনা ঘটেছে, যত হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, সেই ব্যাপারগুলো সহিংসতার জন্য দায়ী ব্যক্তিদের বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছে এবার অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। ট্রাম্প কেন ডিসক্লোজ করে দিল যে ইউএস এর টাকা দিয়া এই সরকারকে রিজিম চেঞ্জ করানো হয়েছে? এটা এখনো আছে। টাকাগুলো কারা পাচ্ছে? এগুলো কি বেরিয়ে আসবে একদিন? আসতে হবে না? যেটা হতে পারে এই সরকার শেষমেশ হয়তো আওয়ামী লীগের কাছে ক্ষমতা হস্তান্তর করতে পারে। এইটা হলো ডেঞ্জার। এমন একটা অবস্থা তৈরি করতে পারে যে সরকার আওয়ামী লীগকে ক্ষমতায় আসার পথ প্রশস্ত করে দিতে পারে। তখন আওয়ামী লীগও নির্বাচনে চলে আসবে, স্বতন্ত্র নামে হোক, আওয়ামী লীগের নামে হোক, এবং তখন ওই নির্বাচনে আর জামাত এবং এনসিপি কোনো ফ্যাক্টর হবে না। তখন খেলাটা হবে আবার আওয়ামী লীগ ভার্সেস বিএনপি। বাংলাদেশে জঙ্গি তৎপরতা নিয়ে উদ্বেগ জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটির জঙ্গিবাদ নিয়ে বাংলাদেশকে সতর্ক করেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াস ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। দেশে যে রাজনৈতিক চলমান অস্থিরতা, দেশে যে রাজনীতির যে চলমান বিষয়টা চলতেছে, তারই ধারাবাহিকতা আজকের ভিডিওটা। আপনারা সবাই তোমাদের ভিডিওর শুরুতেই বেশ কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই আমি এই বিষয়টা নিয়ে আর বেশি বিস্তারিত বলবো না, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তাই সংক্ষেপ আকারে ক্ষেত্রে আপনাদেরকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি। তার আগে আপনাকে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখনো নতুন আছেন, প্লিজ দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আর বেশি কথা না পারে আমরা সরাসরি ভিডিওর বাকি অংশগুলো একটু ধারাবাহিকভাবে একটু বিস্তারিত দেখে আসবো। সবাইকে অনুরোধ করবে ভিডিও ধৈর্য সহকারে আশা করে দেখে আপনার ছাত্র সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ কিছুক্ষণ পূর্বে তার ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়েছেন, লিখেছেন রাজনীতিবিদরা হাতে হাত মিলাচ্ছে আর বিপ্লবীদের ফাঁসির দড়ি এগিয়ে আসছে। এছাড়াও কিছুদিন পূর্বে হাসনাত আব্দুল্লাহ আরেকটি বক্তব্য দিয়েছিল, সেখানে বলেছিল আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসলে প্রথম টার্গেট হবে বৈষম্য বিরোধী ছাত্র সমাজ। এরপরই তিনি আজকে এই পোস্টটি দিলেন। এর দ্বারা কি মনে হচ্ছে, কেন তিনি এই ধরনের পোস্ট এবং বক্তৃতা দিয়ে যাচ্ছেন? তার মানে এই ছাত্র সমন্বয়করা কি খুব দ্রুতই কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার পূর্বাভাস পেয়েছেন? কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে যাচ্ছে এমন কিছু, বা 24-এর বিপ্লব কি ব্যর্থ হতে যাচ্ছে? আসুন এই পোস্টটি নিয়ে একটু বিশ্লেষণ করি। বলেছে রাজনীতিবিদরা হাত মিলাচ্ছে, এর দ্বারা কি বোঝানো হচ্ছে? আমার মনে হচ্ছে যেটি বোঝানো হচ্ছে তা হলো বিএনপি আওয়ামী লীগকে শেল্টার দিচ্ছে। কারণ বিএনপির বর্তমান অ্যাক্টিভিটিস দেখে যা মনে হচ্ছে, আওয়ামী লীগ এখানে পুনর্বাসিত হলো কিনা, আওয়ামী লীগ রাজপথে আসলো কিনা, আওয়ামী লীগ এখানে নির্বাচন করলো কিনা, এই নিয়ে বিএনপির কোনো হেডেক নেই, কোনো মাথা ব্যথা নেই। বিএনপির বর্তমান যত হেডেক সব হলো এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এদেরকে হটাও, বৈষম্য বিরোধীদেরকে হটাও, এটি হলো বিএনপির এখন মূল লক্ষ্য বলে মনে হচ্ছে। কেন বলছি, আসুন ঘটনাটি ধারাবাহিকভাবে বর্ণনা করি। বিপ্লবের পরে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে নতুন করে 5টি দফা দাবি করা হয় এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে। তার মধ্যে একটি ছিল ছাত্রলীগকে নিষিদ্ধ করতে হবে, এবং সরকার সেটি তড়িঘড়ি করে কার্যকর করে দেয়। এরপর থেকেই দেখা গেল বিএনপির অবস্থান, বিএনপি বিভিন্নভাবে এটিতে খুব খুশি হয়েছে বলে মনে হয়নি। এরপরে ওই 5 দফার আরেকটি দফা আসলো, সেটি হলো রাষ্ট্রপতি অপসারণ। আর এই রাষ্ট্রপতি অপসারণ ইস্যুটি যখন সামনে আসে, তখন বিএনপি তাদের শক্তির যোগানটি রাজপথে, তাদের ক্ষমতার এবিলিটি রাজপথে দেখানো শুরু করলো। এক কথায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে তারা অবস্থান নিল, এবং তারা স্ট্রেট ফরওয়ার্ড বলে দিল যে এই মুহূর্তে রাষ্ট্রপতি অপসারণ করা যাবে না। এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সাময়িক সময়ের জন্য হলেও বিএনপির বাধার মুখে পড়ে তারা এই দাবি থেকে পিছু হটতে বাধ্য হয়েছে। এরপরে এই 5 দফার আরেকটি দাবি ছিল যে সংবিধান সংশোধন করা বা পুনর্লিখন করা। এই দাবিটির ক্ষেত্রেও বিএনপি ঘোর বিরোধিতা করেছে, এবং তারা বলেছে যে সংবিধান সংশোধন বা পুনর্লিখনের কাজ অন্তর্বর্তীকালীন সরকারের না, বরং সংবিধান সংশোধন করা লাগুক, সংস্কার করা লাগুক, পুনর্লিখন করা লাগুক, সেটি নির্বাচিত সরকার করবে। তাদের দাবি অন্তর্বর্তীকালীন সরকারের কাজ হলো দ্রুত নির্বাচন সংক্রান্ত যতটুকু সংস্কার করা দরকার তাই করে তারা দ্রুত একটি নির্বাচন দেয়, এবং নির্বাচনী সরকার ক্ষমতায় আসুক, পার্লামেন্ট গঠিত হোক, তারপরে সংবিধানকে কি করা লাগবে সেটি তারা করবে।
এরপরে আরেকটি দাবি আসলো এই রাষ্ট্র সংস্কারের সামগ্রিক বিষয় নিয়ে। সেখানে বিএনপি ডিরেক্টলি বলে দিল যে সংস্কার করার আপনারা কে, বা সংবিধান সংস্কার করার আপনারা কে, এগুলো মানে নির্বাচিত সরকার করবে। আপনারা দ্রুত নির্বাচন দিন, রাষ্ট্রের সংস্কার যা করার ক্ষমতায় গিয়ে আমরা করবো, বা যারা নির্বাচিত হবে তারা করবে। তো বিএনপির বর্তমান ভাষণটি এমনই। এবং এই আওয়ামী লীগদের পুনর্বাসন হওয়া নিয়ে তাদের হেডেকটি কেন নেই, আমি আমার পয়েন্ট অফ ভিউ থেকে বলছি। আমার যেটি মনে হচ্ছে, বিএনপি যুগ যুগ ধরে আওয়ামী লীগের সাথে খেলেছে, তো খেলোয়াড় হিসাবে তারা একে অপরের মানে সব সিস্টেম তারা জানে। তাই বিগত 15 বছর বল ছিল আওয়ামী লীগের কোর্টে, যার কারণে বিএনপি নিষ্পেষিত হয়েছে, নির্যাতিত হয়েছে। বাট বিএনপি ভেবেই নিয়েছে যে অভ্যুত্থানের পরে বল তাদের কোর্টে চলে এসেছে, তাই তারা ভাবতেছে বল যেহেতু এখন আমাদের কোর্টে, তাই আমাদের উচিত পুরাতন খেলোয়াড়দের সাথেই খেলা, কারণ পুরাতন খেলোয়াড়দের সিস্টেম তাদের ভালো করে জানা আছে। তাই পুরাতন খেলোয়াড়রা মাঠে আসলে এ নিয়ে তাদের কোনো টেনশন নেই, তারা এটি আরো হ্যাপি হবে বলে মনে হচ্ছে। বাট তাদের শঙ্কা বা তাদের ভয় বা তাদের মানে টার্গেটের পয়েন্ট হলো যে তারা নতুন প্লেয়ারদের সাথে খেলতে চাচ্ছে না বলে মনে হচ্ছে। সেটি হলো এই ছাত্র সমন্বয়করা বা নতুন কেউ এই মাঠে আসুক বল খেলতে, সেটি বিএনপি চাচ্ছে না বলে তাদের এই টোটাল অ্যাক্টিভিটিসে মনে হচ্ছে। কারণ এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই মুহূর্তে রাষ্ট্রের স্বার্থে হোক, জনগণের স্বার্থে হোক, 24-এর বিপ্লবের স্বার্থে হোক, যেই দাবি করুক না কেন, বিএনপি আগ পাস না ভেবে চোখ বন্ধ করে ডিরেক্ট তার বিরোধিতা করে যাচ্ছে। এবং তাহলে এখন আসুন দর্শক শ্রোতা, কনক্লুশনে এসে আমরা দেখি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা ছাত্র সমন্বয়করা, বিশেষ করে হাসনাত আব্দুল্লাহ, এই দুটি বক্তব্য দ্বারা কি মনে হয় যে কেন বলা হচ্ছে যে বিপ্লবীদের ফাঁসির দড়ি খুব সন্নিকটে এগিয়ে আসছে, এবং বলা হচ্ছে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে বৈষম্য বিরোধী ছাত্র সমাজই হবে ফার্স্ট টার্গেট। এই ব্যাপারে আপনার মতামত কি, অবশ্যই কমেন্টে জানাবেন। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের এই অবস্থানটা সরকারের জন্য বিব্রতকর হতে পারে, তেমনটাই মনে হচ্ছে। সরকারের জন্য 5 আগস্ট পর্যন্ত ব্যাপারটা সুখকর হবে, কিন্তু 5 আগস্ট থেকে 15 আগস্ট পর্যন্ত যে ব্যাপারগুলো ঘটেছে সেগুলো এই সরকারের জন্য যথেষ্ট বিব্রতকর হবে। কারণ সেই সময় সহিংসতা, হিংসা এবং প্রতিশোধ পরায়ণতার দিকে চলে গিয়েছিল, যেটা প্রচন্ড সমালোচিত হয়েছে, যার ধারা এখনো অব্যাহত রয়েছে, যেটা বাংলাদেশে নানা ধরনের মব কালচারের দৃষ্টান্ত আমরা উল্লেখ করতে পারি। কি বলছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, কি তাদের পর্যবেক্ষণ, কি তাদের আহ্বান, তাদের আহ্বানে কি সরকার সাড়া দিতে পারবে, সেই আলোচনা করার চেষ্টা করবো এই ভিডিওতে। ইন্টারন্যাশনালের কথা, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহিংসতায় দায়ী ব্যক্তিদের বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছে। শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন। সেখানে বলা হয়েছে যে বাংলাদেশে গত বছরের জুলাই আগস্ট বিক্ষোভ চলাকালে যারা সহিংসতা চালিয়েছিল এবং যারা এই সব সহিংসতার নির্দেশ দিয়েছেন, দুই পক্ষকেই যথাযথ তদন্তের মাধ্যমে বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সাউথ এশিয়া গত বুধবার নিজেদের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। এই তথ্যতেই তারা বলেছে যে বিবিসির যে প্রতিবেদন শেখ হাসিনার যে অডিও ফাঁস হয়েছে এবং সেই অডিও ফাঁসকে নিয়ে বিবিসির যে প্রতিবেদন, এটা সহ বিভিন্ন যে বিষয় রয়েছে, বিভিন্ন ভাবে জুলাই আগস্ট যে ঘটনাগুলো ঘটেছে, যে সহিংস ঘটনা ঘটেছে, বিশেষ করে 1 জুলাই থেকে 15 আগস্ট পর্যন্ত জাতিসংঘের যে প্রতিবেদন, জাতিসংঘের প্রতিবেদনে উঠে এসেছে 1400 জন নিহতর ঘটনা ঘটেছে 1 আগস্ট থেকে 1 জুলাই থেকে 15 আগস্ট পর্যন্ত। কিন্তু সরকারি গেজেটে আমরা দেখেছি যে জুলাই আগস্ট যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থানে 834 জন শহীদের তালিকা প্রকাশ করা হয়েছে, গেজেট প্রকাশ করা হয়েছে সরকারি। অর্থাৎ জুলাই আগস্টে ছাত্র জনতার যে নিহত হওয়ার সংখ্যা, সেই সংখ্যা 834 জন। তাহলে 1400 জন আরও প্রায় 600 জনের কিছু কম সেই সংখ্যার মানুষ নিহত হয়েছে 5 আগস্ট থেকে 15 আগস্ট পর্যন্ত। এই সময়ে এই হত্যাকাণ্ডের দায় কে নেবে, এই হত্যাকাণ্ড কারা করেছে? জাতিসংঘের প্রতিবেদনে 1400 জনের লিস্ট অনুযায়ী যদি বিচার করতে হয়, তাহলে 5 আগস্ট থেকে শুরু করে 15 আগস্ট পর্যন্ত যে সহিংসতা তৈরি হয়েছে, অর্থাৎ প্রতিশোধের সহিংসতা, যাকে এক ধরনের মব বলা হয়েছে, কারণ জনতা আওয়ামী লীগ সরকারের উপরে যথেষ্ট ক্ষেপেছিল, সেই ক্ষেপে থাকার বহিঃপ্রকাশ ঘটেছে। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙা থেকে 32 নম্বরের বাড়ি ভাঙা পর্যন্ত অনেক কিছুই আমরা পরবর্তীতে দেখেছি, যদিও 32 নম্বরের বাড়ি 2025 সালে এসে ভাঙা হয়েছে, কিন্তু 15 আগস্ট পর্যন্ত সারা দেশে আওয়ামী লীগের লোকজনের বাড়িঘরে হামলা, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, বাড়িঘর জ্বালিয়ে দেওয়া, তাদেরকে হত্যাকাণ্ডের শিকার করা, এই ঘটনাগুলো ঘটেছে। এই ঘটনাগুলোর সংখ্যা 500-র বেশি জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী। তো এই 500 হত্যাকাণ্ডের দায় কে নেবে? এর মাঝে পুলিশ নির্যাতনের ঘটনা অনেক ঘটেছে, থানায় আক্রমণের ঘটনা ঘটেছে, অন্তত 460টি থানা আক্রমণের ঘটনা আমরা জানি। সেই ব্যাপারগুলো নিয়ে সব ব্যাপারগুলো নিয়ে যদি বিচারের ব্যবস্থা করতে হয়, তাহলে সেটা সরকারের জন্য খুবই বিব্রতকর অবস্থা হবে। কারণ যারা বিপ্লবের পক্ষে ছিল, তারাই এই 5 আগস্ট থেকে 15 আগস্ট পর্যন্ত এই ঘটনাগুলো কোনো না কোনোভাবে ঘটিয়েছে। যেখানে সিনেমার প্রযোজক, সিনেমার নায়ক পর্যন্ত রেহাই পাননি, সেখান থেকে সাধারণ মানুষ, সাধারণ আওয়ামী লীগের ব্যবসায়ী, আওয়ামী লীগের ট্যাগ রয়েছে। যদিও বলা যায় যে বেশিরভাগই
বিতর্কিত আওয়ামী লীগের লোকজনই হয়তো এর শিকার হয়েছেন, বাড়িঘর আক্রমণের শিকার, হত্যাকাণ্ডের শিকার বিতর্কিতরাই হয়েছেন। কিন্তু বিতর্কিতরা যখন হয়েছেন তখন সেই তালিকায় কিন্তু একজন সিনেমা প্রযোজক রয়েছেন, সেই তালিকায় একজন সিনেমা নায়ক রয়েছেন, যেটা 5 আগস্টই বিকেলে সন্ধ্যার দিকে তাদেরকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। এই ব্যাপারগুলো যদি বিচারের আওতায় আনতে হয় তাহলে সরকার বড় মুসিবতে পড়বে, কারণ তখন জুলাই আগস্ট বিপ্লবের সঙ্গে যারা জড়িত তারা অনেকেই আক্রান্ত হবে। থানা আক্রমণের ঘটনা, থানা পুড়িয়ে দেয়া, জ্বালিয়ে দেয়া, আমরা এমনও ঘটনা দেখেছি থানার মধ্যে গর্ভবতী মহিলা সৈনিক তিনি থানার মধ্যে থেকেছেন, তাকে সহ পুড়িয়ে দেওয়া হয়েছে পুরো থানা। এরকম নিষ্ঠুর ঘটনাও আমরা কিন্তু দেখেছি। পুলিশের উপরে যে ব্যাপক রাগ মানুষের, সেই রাগের বহিঃপ্রকাশ দেখেছি। বিভিন্নভাবে বিভিন্ন দিক থেকে বলা হয়েছে যে 3000-এর বেশি পুলিশকে মেরে ফেলা হয়েছে, যদিও সেগুলো অথেন্টিক কোনো সোর্স নয়। কিন্তু জাতিসংঘের প্রতিবেদনটাকে যদি আমলে নেওয়া যায় তাহলে 550-র বেশি যে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে 5 থেকে 15 আগস্ট পর্যন্ত, সেগুলোর বিচার কি আদৌ করা সম্ভব, কিংবা সেগুলোর বিচার করার পক্ষে এই সরকার থাকবে, কিংবা জুলাই অভ্যুত্থান যারা ঘটিয়েছে তারা কি এই বিচারের পক্ষে থাকবে? কখনোই থাকবে না। এই কারণেই যে জুলাই ঘোষণাপত্রের জন্য এত তাড়াহুড়া করা হচ্ছে এবং জুলাই ঘোষণাপত্র দিয়ে ধারণা করা হচ্ছে যে এই সমস্ত কর্মকাণ্ডের জন্য এক ধরনের দায় মুক্তি দেওয়া হবে সেই ঘোষণাপত্রে। কিন্তু অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী সমস্ত সহিংসতায় দায়ী ব্যক্তিদের বিচারের আওতায় আনতে হবে। সেখানে যারা সরাসরি কাজ করেছে, যারা কারো নির্দেশে করেছে, কারো ইন্ধনে করেছে, সব পর্যায়ে বিবেচনা করে তদন্ত করে সঠিকভাবে অপরাধীদের শনাক্ত করে তাদের বিচারের আওতায় আনতে হবে। এক অর্থ বোঝায় যে শেখ হাসিনাকে এই দেশগুলো সমর্থন করছে। প্রায় 100-র কাছাকাছি দেশ, 100-র সম্ভবত অধিক সংখ্যক দেশ তারা এই প্রস্তাবকে সাপোর্ট করেছে এবং এই প্রস্তাবকে গ্রহণ করেছে জাতিসংঘের জেনারেল অ্যাসেম্বলিতে। এবং সেক্ষেত্রে এই প্রস্তাবটি পাশ হওয়ার অর্থ কিন্তু এটাই বোঝায় যে তারা কিন্তু মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে গিয়ে শেখ হাসিনাকে সাপোর্ট করছে। অর্থাৎ এই প্রস্তাবটি যদি পাশ না হতো তাহলে কিন্তু এই যে নির্বাচন নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস যে ঘোষণা দিয়েছেন, আইন শৃঙ্খলা বাহিনীকে রেডি করতে বলা হয়েছে ডিসেম্বরের মধ্যেই, এবং নির্বাচনের একটা আবহাওয়া তৈরি হয়ে গেছে ইতিমধ্যে, এই বিষয়টা কিন্তু তৈরি হতো না। এক্ষেত্রে আপনারা আরো একটি দিকে লক্ষ্য করুন, দেখুন বলা হচ্ছে নির্বাচন নিয়ে মার্কিন বিদেশ সচিব রুবিওকে ফোন করেছেন মোহাম্মদ ইউনূস। দেখুন গুরুত্বপূর্ণ দৈনিক সংবাদ মাধ্যম আনন্দ বাজারের প্রতিবেদন। সেক্ষেত্রে মোহাম্মদ ইউনূস দেখছেন একাধিক দেশ, জাতিসংঘে একাধিক দেশ তার বিরুদ্ধে চলে গেছে, তার বিরুদ্ধে এখন রিপোর্ট পেশ করা হচ্ছে জাতিসংঘে এবং সেই রিপোর্ট গ্রহণ করা হচ্ছে সম্মতিতে সকলের। সেই যুক্তরাষ্ট্রের মাধ্যমে বার্তা দিয়েছেন সমগ্র বিশ্বকে যে আমি ক্ষমতা ছাড়ছি নির্বাচনের মাধ্যমে। এক অর্থে কিন্তু এটাই কিন্তু প্রমাণ করে। শেখ হাসিনা এবং কামালকে নিরপরাধ দাবি করে মামলা থেকে অব্যাহতির আবেদন করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী দাবি করেন যে শেখ হাসিনার বিরুদ্ধে আনা অভিযোগ সঠিক নয়। বিনা যুক্তিতে, বিনা তদন্তে পাইকারি হারে কাউকে গ্রেফতার করব না, নাম থাকলেই গ্রেফতার করে ফেলতে হবে, এটা কিন্তু আইনেও নাই। মানবতা বিরোধী অপরাধ এই দেশে কোনো যুদ্ধ হয় নাই। এই যে জুলাই আগস্টে কোনো যুদ্ধ সংগঠিত হয় নাই, অতএব যেহেতু কোনো যুদ্ধ সংগঠিত হয় নাই, অতএব যুদ্ধাপরাধ থেকে উদ্ভূত যে সমস্ত অপরাধ মানবতা বিরোধী সেইটা এখানে সংগঠিত হয়। এই দেশ আমি চাই না বন্ধুরা, আপনারা কি চান? এই ধরনের দেশ আপনারা চান যে দেশে বঙ্গবন্ধুর মতো একজন মহান নেতা, হায় হায় বাংলাদেশ। শেখ হাসিনা দেশ ত্যাগের পর শুরু হয় আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে ঢালাও মিথ্যা মামলা। এবার শেখ হাসিনার পক্ষে আদালতে দাঁড়িয়েছেন আইনজীবীরা। তাদের দাবি শেখ হাসিনার বিরুদ্ধে যে মামলা করা হয়েছে তা সম্পূর্ণ বানোয়াট ও ভিত্তিহীন। শেখ হাসিনাকে নির্দোষ প্রমাণ করে দৃষ্টান্ত হিসেবে দেখাতে চান তারা। তার বিরুদ্ধে যে সমস্ত কথাবার্তা এসছে সেগুলো কল্পিত, উদ্দেশ্য প্রণোদিত, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং যেগুলো কোনো সত্যিকারের ভিত্তি নাই। দেশের স্বাধীনতা সংগ্রামে অগ্রভূমিকায় থাকা দল আওয়ামী লীগ দলটির কার্যক্রম নিষিদ্ধ করলেও দেশ থেকে মুছে ফেলা সম্ভব নয়। এমনকি আওয়ামী লীগকে ফেরাতে ঐক্যবদ্ধ হওয়ার ঘোষণা দিয়েছেন বিভিন্ন দলের নেতাকর্মীরা। আপনার মূল্যবান মতামত অবশ্যই দ্রুত কমেন্টে জানিয়ে ফেলুন। এতক্ষণ আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করবো আজকের ভিডিওটি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।